হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আমি যা যা সাজেশন তোমাদের দিয়েছি ডব্লিউবিসিএস এর মেন্সের জন্য আর সবকটার আমি মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করব এবং সেই রাস্তায় আমি হাঁটছি। আজকে দুটো খুব ইম্পর্টেন্ট কম্পোজিশন আমাকে একজন রিকোয়েস্ট করেছো, স্যার কম্পোজিশনগুলো লেখান বা এসেগুলো লেখান। অ্যাকচুয়ালি এখন নাম দিয়েছে কম্পোজিশন, একই ব্যাপার। তো আমি আজকে দুটো খুব ইম্পর্টেন্ট এসে, যেটা আমি সাজেশনে দিয়েছিলাম, যে সাজেশন তোমরা খুব দেখেছো এবং আমাকে তোমরা রিকোয়েস্ট করেছো বারবার যে এইগুলো আমাদের একটু লিখিয়ে দিন। আজকে দুটো আপলোড করে দিচ্ছি তোমাদের জন্য। প্রতিটা লাইনের এক্সপ্লেনেশন আমি করে দেব, প্রতিটা বক্তব্য আমি পরিষ্কার করে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং তোমাদের এই দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং পর পর ভিডিও আসতে থাকবে। যে সাজেশন আমি দিয়েছি তোমাদের কম্পোজিশন লেটার এবং রিপোর্টিংয়ের, সব কটা আমি দেবো। দ্যাটস মাই ওয়ার্ড। পিবি স্যার যখন বলেছি, পিবি স্যার কথা রাখবে। যারা যারা আমার সাথে যোগাযোগ করছো তাদের অনেক ধন্যবাদ। আমি যা সাজেশন দিতে পারছি দিচ্ছি তাদের। আমার তরফ থেকে সমস্ত রকম দরজা খোলা তোমাদের সাহায্য করবার জন্য। তোমরা কমেন্ট করো এবং জানতে চাও, আমি তোমাদের জানানোর জন্য প্রস্তুত। আবার বলে রাখি, যারা আজকে প্রথম দেখছো, আমি পিবি স্যার। আমি ডব্লিউবিসিএস 6 র্যাঙ্ক হোল্ডার। দুবার আমি এই গ্রুপে ক্র্যাক করি। ইংলিশে আমি দুবারই হাইয়েস্ট পাই। সুতরাং এই সাবজেক্টটা আমার ভালো লাগার সাবজেক্ট। তোমাদের শেখানোর জন্যই আমি ডেডিকেটেড। যারা যারা আমরা দেখছো তারা তো দেখছোই, যারা যারা আজকে নতুন জয়েন করলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো। ওকে, লেটস বিগিন টুডেজ জার্নি। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগছে এবং কাজে লাগছে। তোমাদের আগেই বলেছি যে এবছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আসার কম্পোজিশন অথবা লেটার অথবা রিপোর্ট না আসার চান্সই বেশি। কম্পোজিশন এবং লেটার আসার চান্স খুব বেশি, বিশেষ করে কম্পোজিশন। তো এআই নিয়ে আমি অনেকগুলো অলরেডি আলোচনা করেছি। আজকে একটি কম্পোজিশন যেটা আমি সাজেশনে দিয়েছিলাম, প্রথম দুটো কম্পোজিশনে যে সাজেশন ছিল তার মধ্যে হচ্ছে এইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সোসাইটি। সোসাইটির ওপর এআই এর কি ইম্প্যাক্ট পড়তে পারে, সোসাইটি অ্যাজ এ হোল, শুধু কোনো এডুকেশন সেক্টর নয় বা ব্যাংকিং সেক্টর নয়, ফাইন্যান্সিয়াল সেক্টর অথবা পলিটিক্যাল সেক্টর, কোনো সেপারেট সেক্টরের কথাই বলছিলাম, যে সোসাইটির উপর কি ইম্প্যাক্ট হতে পারে। ইটস এ জেনারেল টপিক এবং তোমাদের এই ধরনের টপিক আসার চান্স আছে। সো লেটস বিগিন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই has moved from the pages of science fiction into the heart of the daily life. অর্থাৎ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, এখন সায়েন্স ফিকশনের বইয়ের পৃষ্ঠা থেকে উঠে মানুষের দৈনন্দিন জীবনের একেবারে অভ্যন্তরে প্রবেশ করেছে। হার্ট অফ ডেইলি লাইফ মানে একদম দৈনন্দিন জীবনের অভ্যন্তরে। এখানে হার্টটাকে মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে এবং হোয়াট ইজ মেটাফোর আমার ভিডিও আছে, পরে দেখে নিও। ফ্রম দ্য অ্যালগোরিদমস that recommend music on our phones to advanced tools that help doctors diagnose diseases, মানে আমাদের ফোনে অ্যালগোরিদম আমাদের কোন গান আমরা শুনবো, যেগুলো আমরা শুনি পাঠাতে থাকে, তারা রেকমেন্ড করে, সেইখান থেকে শুরু করে এবং ডাক্তার যে ডায়াগনোসিসের যে টুলস ব্যবহার করে সেই পর্যন্ত এআই ইজ রিশেপিং হাউ উই লিভ, ওয়ার্ক অ্যান্ড ইন্টারাক্ট। এআই কি করছে, নতুন করে একটা আকার দিচ্ছে আমরা কিভাবে বেঁচে থাকি, কিভাবে জীবনজাত কাজ করি এবং কিভাবে আমরা একে অপরের সোশ্যালি ইন্টারাক্ট করি, তাকে একটা নতুন মাত্রা যোগ করছে তার মধ্যে। ওকে, while its potential to improve society is immense, যখন আমরা দেখতে পাচ্ছি যে এআই এর সোশ্যালি, মানে অর্থাৎ সমাজকে ইমপ্রুভ করবার প্রচন্ড ক্ষমতা রয়েছে, পোটেনশিয়াল মানে ক্ষমতা, it also introduces challenges that require careful navigation. এই ধরনের এআই ভালোর সাথে সাথে কিছু চ্যালেঞ্জ, কিছু সমস্যা, চ্যালেঞ্জের বাংলা এখানে বলতে গেলে বলতে পারো যে সমস্যার মোকাবিলা আমাদের করতে হবে, সেটাও আমাদের সামনে নিয়ে আসছে, ইন্ট্রোডিউস করছে, যেটা খুব কেয়ারফুল ইনভেস্টিগেশন, মানে হচ্ছে আমাদের খুব কেয়ারফুলি সেটাকে আমরা লুক ইনটু করবো, অর্থাৎ আমরা এক্সামিন করব, যেটা খুব কেয়ারফুল এক্সামিনেশন ইনভেস্টিগেশন দরকার, অর্থাৎ আমরা খুব গভীরভাবে সেটা নিয়ে আমরা ভাববো। ওকে, ফার্স্ট পয়েন্ট, হাউ এআই বেনিফিট সোসাইটি। প্রশ্ন আসতে পারে, স্যার আমরা কি পয়েন্ট দেব কম্পোজিশনের মধ্যে? অবশ্যই দেবে, কম্পোজিশনে পয়েন্ট দেওয়াতে কোনো সমস্যা নেই, আমি সারা জীবন পয়েন্ট দিয়েই লিখেছি। ওকে, কি করে বেনিফিট করবে আমাদের সোসাইটিকে?
The most visible impact of AI is its ability to boost efficiency and solve complex problem. তাহলে এআই এর সব থেকে দৃষ্টিগোচর যে ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব আমাদের সামনে সামনে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফিসিয়েন্সিকে, মানে আমাদের যে কর্মক্ষমতা তাকে বুস্ট করছে, তাকে বাড়িয়ে দিচ্ছে, সময় কমিয়ে দিচ্ছে অনেক কাজের। অ্যান্ড সলভ কমপ্লেক্স প্রবলেম, তুমি এআইকে যে কোনো কমপ্লেক্স প্রবলেম দাও সে সলভ করে দিচ্ছে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে কোডিং পর্যন্ত। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভিজিবল ইনফ্লুয়েন্স অফ দ্য এআই ইন হেলথ কেয়ার। এবার হেলথ কেয়ারে আমরা কি দেখতে পাচ্ছি, মেডিকেল সেকশনে এআই মডেল ক্যান অ্যানালাইজ মেডিকেল ইমেজেস, মেডিকেল ইমেজকে এআই অ্যানালাইজ করছে, প্রেডিক্ট ডিজিজ করছে, কি আউটব্রেক হতে পারে কোন ডিজিজে সেটা আগে থেকে বলে দিচ্ছে, অ্যান্ড অ্যাসিস্ট ইন ডিসকভারিং নিউ লাইফ সেভিং ড্রাগস ফাস্টার দেন এভার বিফোর। এবং নতুন জীবনদায়ী ওষুধ কিন্তু এরা বিভিন্ন রকম অ্যালগোরিদমের সাহায্য নিয়ে বলে দিতে পারছে যে এই ওষুধটা তোমার কাছে লাগবে। ইন এডুকেশনে কি হচ্ছে, তো দেখো প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর করে আমি বেনিফিটগুলো বলার চেষ্টা করেছি। তুমি যত পয়েন্ট ওয়াইজ যত প্রিসাইজলি লিখবে তোমার তত মার্কস বাড়বে। আমি আগের দিনই বলেছিলাম যে তোমাদের লক্ষ্য থাকবে যে খুব ফ্লাওয়ারি মারাত্মক ভালো শেক্সপিয়ারিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা তা নয়, লিখতে হবে সহজ ল্যাঙ্গুয়েজে, কারেক্ট শব্দ ব্যবহার করে এবং বক্তব্যের গভীরে ঢুকে যেতে হবে। দ্যাট ইজ দ্য এম, দ্যাট শুড বি দ্য এম। সো এডুকেশন সেক্টর আমরা কি দেখতে পাচ্ছি, এআই পাওয়ার প্ল্যাটফর্মস অ্যাডপ্ট আ স্টুডেন্টস লার্নিং স্পিড। এআই পাওয়ার যত প্ল্যাটফর্মগুলো আছে যেখানে যেখানে আমরা মানে এআইকে ইউজ করছি করে আমরা যে প্ল্যাটফর্মগুলো আছে স্টুডেন্টদের জন্য, সেখানে দেখো স্পিড বাড়াচ্ছে, অফারিং পার্সোনালাইজড টিউটরিং টু দোজ হু নিড এক্সট্রা হেল্প। যাদের এক্সট্রা হেল্প দরকার তুমি তাদের বলে দিলে তারা তোমাকে এক্সট্রা হেল্প করে দিচ্ছে। এই বিভিন্ন অ্যাপস রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, স্টুডেন্টের জন্য ভীষণ উপকারী। ফার্দার মোর এরও ওপরে এআই contributes to environmental sustainability by optimizing energy grids, অর্থাৎ বিদ্যুতের সর্বোচ্চ বা সর্বোত্তম ব্যবহারকে নিশ্চিত করা, মনিটরিং ওয়াইল্ড লাইফ পপুলেশন, কোথায় কত বাঘ মরছে, কোথায় কোথায় হরিণ কত জন্মাচ্ছে সেগুলোকে মনিটর করা, অ্যান্ড ট্র্যাকিং ক্লাইমেট প্যাটার্নস টু হেল্প হিউম্যানিটি, এবং ক্লাইমেট প্যাটার্নকেও ট্র্যাক করছে যাতে মানুষ বেনিফিটেড হতে পারে টু বিল্ড আ গ্রিনার ফিউচার। কিসের থেকে বেনিফিটেড হতে পারে, একটা সবুজ পৃথিবীকে যাতে আমরা আবার তৈরি করতে পারি। এআই অলসো ড্রাইভস কনভিনিয়েন্স, এআই আমাদের যে সুযোগ সুবিধা প্রাত্যহিক সুযোগ সুবিধাকে বুস্ট করছে। এখানে ড্রাইভের বদলে তুমি বুস্ট লিখতে পারো, ফেসিলিটেটস লিখতে পারো, বা লিখতে পারো যে অলসো প্রোভাইডস আস কনভিনিয়েন্সেস। এভরিডে টুলস যেমন সাচ অ্যাজ ভয়েস অ্যাসিস্ট্যান্স, রিয়েল টাইম ট্রান্সলেশন অ্যাপস অ্যান্ড অটোমেটেড কাস্টমার সাপোর্ট, এগুলো তোমরা জানো যে যারা ইউজ করো যে ভয়েস অ্যাসিস্ট্যান্স রয়েছে, বললে লেখা হয়ে যাচ্ছে, রিয়েল টাইম ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, কাস্টমার সার্ভিস অটোমেটেড হচ্ছে, এগুলো তারা এআই দিয়ে আমরা করতে পারছি। সেফ টাইম, এরা কি করছে, এগুলো আমাদের সময়কে বাঁচাচ্ছে, মেক গ্লোবাল কমিউনিকেশন এফোর্টলেস, এবং আন্তর্জাতিক যে যে আমাদের কমিউনিকেশন, আমাদের কথোপকথন তাকে অনেক সহজ করে তুলছে। এফোর্টলেস মানে ইজি। ওকে, চ্যালেঞ্জেসটা তাহলে কোথায় আমরা পাচ্ছি, এবার আমরা সেখানে আসবো। প্রিসাইজলি আমাদের বলতে হবে কোথায় কোথায় চ্যালেঞ্জেস আছে। ডেসপাইট ইজ বেনিফিট, ডেসপাইট মানে ইনস্পাইট অফ, তার বদলে আমরা লিখতে পারি ডেসপাইট, কিন্তু ডেসপাইটের পর ভুলেও অফ বসিও না, এটা মানে হচ্ছে সত্ত্বেও। ডেসপাইট ইজ বেনিফিট সত্ত্বেও দ্য র্যাপিড গ্রোথ অফ এআই, এআই এর প্রচন্ড যে বাড়বাড়ন্ত হচ্ছে, প্রেজেন্টস সিরিয়াস কনসার্নস দ্যাট সোসাইটি মাস্ট অ্যাড্রেস, এবং অত্যন্ত সিরিয়াস কিছু ইস্যু আমাদের সামনে এসে পড়েছে যেটা সমাজকে অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ খুব ভেবে দেখতে হবে সেটা সম্বন্ধে। আমি এখানে দেখো বুলেট দিয়ে দিয়েছি, তোমরা খাতায় বুলেটটা ইউজ করো না, বাট ইউ ক্যান ইউজ দিস পয়েন্টস। ফার্স্ট হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট, হুইচ ইজ আ ভেরি ভেরি মেজর কনসার্ন ফর ইয়াং জেনারেশন। সেটা হচ্ছে অ্যাজ মেশিনস বিকাম কেপেবল অফ পারফর্মিং রুটিন টাস্কস, যেহেতু মেশিন প্রতিদিনকার রুটিন টাস্কগুলো করতে পারছে, মেনি ট্র্যাডিশনাল জবস ইন ম্যানুফ্যাকচারিং, ডেটা এন্ট্রি অ্যান্ড কাস্টমার সার্ভিস আর অ্যাট রিস্ক। ডেটা এন্ট্রি তৈরি করা, ম্যানুফ্যাকচার করা, কাস্টমার সার্ভিস, এগুলো কিন্তু এখন সমস্যার মধ্যে পড়ে গেছে, কারণ এগুলো এআই করে দিচ্ছে, মানুষের প্রয়োজন হচ্ছে না, এবং তার 100 গুণ সময় তাড়াতাড়ি করছে, স্পিডে করছে।
হচ্ছে while AI will create new positions in tech and maintenance, কিন্তু এআই নতুন নতুন টেকনোলজিক্যাল পজিশন তৈরি হবে যেটা এআই বানাবে, এআই কে বুস্ট করবে, তেমনি ট্রানজিশনিং ওয়ার্কার্স টু দোজ নিউ রোলস টেক্স টাইমস অ্যান্ড ট্রেনিং। এই যে কাজগুলো তৈরি হবে না এআই কে বুস্ট করবার জন্য, এআই তৈরি করবার জন্য, এই কাজগুলোকে ট্রানজিশনিং ওয়ার্কার্স টু দিস নিউ রোলস, অর্থাৎ এই কাজগুলোর জন্য যে নিউ রোল দরকার, ওয়ার্কারদের যে নতুন ভূমিকা দরকার, সেটা কিন্তু টাইম এবং ট্রেনিং তার জন্য দিতে হবে। সো ইট ইজ নট ভেরি ইজি যে এআই যে নতুন জবগুলো ক্রিয়েট করছে সেটা কিন্তু সময় সাপেক্ষ এবং তার জন্য ট্রেনিং দরকার। অর্থাৎ ট্রানজিশনিং ওয়ার্কার্স টু দিস নিউ রোলস, অর্থাৎ ওয়ার্কারদের এই নিউ রোলে ট্রানজিশন করা, নিয়ে যাওয়া নতুনভাবে, সেটা কিন্তু সময় এবং ট্রেনিংয়ের দরকার। নেক্সট পয়েন্ট, বায়াস অ্যান্ড ইনইকুয়ালিটি। বায়াস মানে হচ্ছে একটা প্রেফারেন্স কোনো কিছুর জন্য, আর ইনইকুয়ালিটি মানে হচ্ছে তোমরা জানো যে অসমতা। AI systems learn from existing human data, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা কিছু ডেটা বর্তমানে রয়েছে সেখান থেকে কিন্তু তারা শেখে। If that data contains historical biases, the AI will repeat and amplify those prejudices and critical areas like hiring, লোন অ্যাপ্রুভালস অ্যান্ড ল এনফোর্সমেন্ট। বলতে চাইছে যে এআই কিন্তু নিরপেক্ষ হতে পারবে না, কারণ এআই সেই বুদ্ধিমত্তাটা নেই যেটা মানুষের রয়েছে। কোনটা নেই? বুদ্ধিমত্তা আছে, কোনটা নেই? বিবেক নেই। এআই এর কোনো বিবেক নেই এবং কোনো ইমোশন নেই। যদি ডেটাতে এমন কিছু থাকে আমাদের যেখানে প্রেজুডিস রয়েছে বা হিস্টোরিক্যাল বায়াস রয়েছে, অর্থাৎ ঐতিহাসিকভাবে কোনো একটা পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করা আছে, ডেটার মধ্যে যদি সেটা থাকে, এআই কিন্তু সেটাকেই রিপিট করবে, এবং শুধু রিপিট করবে না, অ্যাম্প্লিফাই করবে, বাড়িয়ে তুলবে ওই প্রেজুডিসগুলো। প্রেজুডিস কাকে বলে? প্রেজুডিস হচ্ছে কোনো একটা ধারণা সম্বন্ধে, কোনো মানুষ বা কোনো বিষয় সম্বন্ধে ভ্রান্ত ধারণাকে বলে প্রেজুডিস। ওকে, সুপারস্টিশন আর প্রেজুডিস দুটো আলাদা কনসেপ্ট। সুপারস্টিশন হচ্ছে কুসংস্কার, আর প্রেজুডিস হচ্ছে একটা ভ্রান্ত কোনো মানুষকে নিয়ে ভুল ধারণা, তাকে প্রেজুডিস বলে। ইন ক্রিটিক্যাল এরিয়াস, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে এটা থাকতে পারে, যেমন ধরো মানুষকে হায়ার করা হচ্ছে কোনো চাকরিতে, লোন দেওয়া হচ্ছে, বা আইন প্রণয়ন করা হচ্ছে। এসব ক্ষেত্রে যদি ডেটার মধ্যে বায়াস থাকে, তাহলে এআই সেটাকেই বাড়িয়ে তুলবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করবে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ডিমেরিটস অফ এআই। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির দিকে সমস্যা আছে। এআই সিস্টেম রিকোয়ার্স ভাস্ট অ্যামাউন্টস অফ পার্সোনাল ডেটা টু ফাংশন। প্রচুর ব্যক্তিগত ইনফরমেশন নিয়ে এআই কাজ করে। উইদাউট স্ট্রং সেফগার্ডস, যদি আমরা খুব শক্তিশালী কোনো প্রতিষেধক বা কোনো সেফগার্ড না তৈরি করি, সেফগার্ডের বাংলা হতে পারে যে কোনো বর্ম তৈরি না করি, কোনো প্রাচীর তৈরি না করি, দিস ডেটা ক্যান বি মিসইউজড। এই ডেটাগুলো কিন্তু ভুলভাবে ব্যবহৃত হতে পারে। তাতে কি হতে পারে? লিডিং টু সার্ভেইলেন্স কনসার্নস অ্যান্ড সিকিউরিটি ব্রিচেস। সার্ভেইলেন্স কনসার্নস মানে হচ্ছে যে আমাদের যে দেশের সুরক্ষার জন্য যে সার্ভেইলেন্স করা হয়, সার্ভেইলেন্স মানে বাংলা হচ্ছে নজরদারি। সেই নজরদারিতে কিন্তু বা প্রবলেম হতে পারে, এবং ধরো আর কি হতে পারে? সিকিউরিটি ব্রিচ, অর্থাৎ আমাদের যে সিকিউরিটি, আমাদের যে সুরক্ষা, সেখানে কিন্তু আমাদের সমস্যা তৈরি হতে পারে। ব্রিচেস মানে ফাটল ধরতে পারে এবং সেখানে প্রবলেম তৈরি হতে পারে। Additionally, the misuse of AI to create convincing fake photos, videos, and news threatens trust in information. অর্থাৎ এআই কে মানে ভুলভাবে ব্যবহার করে ভুল ফটো তৈরি করা হতে পারে, ভিডিও তৈরি করা হতে পারে, এবং নিউজ তৈরি করা হতে পারে, যেটা আমাদের যে ইনফরমেশন সিস্টেমের উপর যে বিশ্বাস, সেটা নষ্ট হয়ে যেতে পারে, এবং সেটা হচ্ছে। আমরা জানি যে কোনটা এখন এআই ভিডিও, কোনটা যে আসল ভিডিও আমরা বুঝতে পারি না। কখনো কখনো আসল ভিডিওকে আমরা এআই ভেবে ভুল করি। ডিপ ফেক বলে একটা ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে, আমি কোনটা জানি না, ওয়েবসাইট না অ্যাপ, বা তারা এমনভাবে তৈরি করছে যে তোমার আমার ভিডিওকে এমনভাবে বাজারে ছেড়ে দিতে পারে তৈরি করে, যদি তারা চায়। পৃথিবীর কারোর পক্ষে বোঝা সম্ভব না যে ওটা ফেক।
So this is one of the major serious issues that we should think about. তো ফিউচারের দিকে আমরা যদি নেভিগেট করি কিভাবে আমাদের চলতে হবে, টু এনশিওর এআই সার্ভস অ্যাজ ফোর্স ফর গুড, নিশ্চিত করতে যে এআই আমাদের ভালো ভালো দিকটাই সার্ভ করবে, সোসাইটি মাস্ট ফোকাস অন রেসপন্সিবল ডেভেলপমেন্ট, খুব দায়িত্বশীল ডেভেলপমেন্টের দিকে, উন্নতি দিকে আমাদের নজর দিতে হবে সোসাইটিকে। গভর্নমেন্টস অ্যান্ড টেক কোম্পানিজ নিড এস্টাবলিশ clear regulations that enforce ethical guidelines, ট্রান্সপারেন্সি অ্যান্ড ডাটা প্রাইভেসি। অর্থাৎ সরকারকে এবং প্রাইভেট টেক কোম্পানিগুলোকে একটা ক্লিয়ার রেগুলেশনস গাইডলাইন আনতে হবে যেটা নিশ্চিত করবে এথিক্যাল গাইডলাইন্স, এবং সেই এথিক্যাল গাইডলাইন্সটাকে এনফোর্স করতে হবে, অর্থাৎ সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা কি নিশ্চিত করবে আমাদের, নিশ্চিত করবে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এবং ডেটা প্রাইভেসি, অর্থাৎ আমাদের প্রাইভেট ডেটা যেন প্রাইভেটই থাকে। Moreover, education system must adapt by teaching digital literacy and critical thinking. তাহলে এডুকেশন সিস্টেমকে অ্যাডাপ্ট করতে হবে। কিভাবে অ্যাডাপ্ট করতে হবে নতুন সিস্টেমকে? ডিজিটাল লিটারেসির দ্বারা এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর দ্বারা। অর্থাৎ এডুকেশন সিস্টেম যে পদ্ধতিতে চলছিল সেই পদ্ধতিতে না চলে নতুন পদ্ধতি অ্যাডাপ্ট করতে হবে। কিভাবে করতে হবে? ডিজিটাল টিচিং, অর্থাৎ আমাদের যে অনলাইন টিচিং আছে সেই পদ্ধতি, ডিজিটাল টিচিং, ডিজিটাল লিটারেসি এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং এর দ্বারা, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং এর দ্বারা। ইনস্টেড অফ ফিয়ারিং রিপ্লেসমেন্ট, যে আমাদের চাকরি চলে যাবে, আমাদের বদলে এআই নিয়ে নেবে চাকরিটা, এই চিন্তা না করে, এই ভয় না করে, সোসাইটি শুড লার্ন টু কোলাবোরেট উইথ এআই। সমাজের উচিত এআই কে বন্ধুর মতো নিতে, এআই এর সাথে কোলাবোরেট করতে, অর্থাৎ আদান প্রদান করতে, যাতে আরো ফেসিলিটেটেড হই আমরা, ইনস্টেড অফ গেটিং স্কেয়ার্ড। ইউজিং ইট অ্যাজ আ টুল, অর্থাৎ এআই কে একটা যন্ত্রের মতো ব্যবহার করে, টু এনহ্যান্স হিউম্যান ক্রিয়েটিভিটি। এনহ্যান্স মানে আপলিফট, ইনক্রিজ আমরা যাকে বলি। ওকে, তো কি এনহ্যান্সমেন্ট হবে? এনহ্যান্স হিউম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং রাদার দ্যান রিপ্লেসিং হিউম্যান জাজমেন্ট। কম্পোজিশনের একদম শেষ জায়গায় চলে এসেছি। আমরা কিভাবে কনক্লুড করব কম্পোজিশনটাকে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নাইদার ইনহেরেন্টলি গুড নর ব্যাড, অর্থাৎ নিজে থেকে, ইনহেরেন্টলি মানে যেটা আমাদের সঙ্গে ভেতর থেকে বাই বার্থ রয়ে যায়, বাই ডিফল্ট রয়ে যায়, ইনহেরেন্ট যেটা ভেতরে থেকে যায় আমাদের অজান্তেই, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা বাই ডিফল্ট খারাপও বলতে পারবো না, ভালোও বলতে পারবো না। ইট ইজ আ মিরর অফ দ্য ডেটা অ্যান্ড ইন্টেনশনস বিহাইন্ড ইট। মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে থেকে খারাপও না, ভালোও না, এটা একটা ডেটার মিরর। যা যা ডেটা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তাকে রিফ্লেক্ট করছে, এবং ডেটাগুলোর পিছনে যে ইন্টেনশন নিয়ে ডেটাগুলো ক্রিয়েট করা হয়েছে সেটাকে রিফ্লেক্ট করছে। ইফ ডেভেলপড থটফুলি এবং এথিক্যালি, যদি চিন্তা ভাবনার সাথে এটাকে ডেভেলপ করা যায়, সুচিন্তার সাথে, এবং এথিক্যালি মানে হচ্ছে নৈতিকতা বোধ বজায় রেখে, তাহলে এআই হ্যাজ দ্য পাওয়ার টু সলভ সাম অফ হিউম্যানিটিস গ্রেটেস্ট চ্যালেঞ্জেস। এআই মানবতার যে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো, সেগুলো কি? এনভায়রনমেন্টাল প্রবলেম, পভার্টি ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে কিন্তু সলভ করার ক্ষমতা রাখে। বাই সেটিং ক্লিয়ার বাউন্ডারিজ অ্যান্ড ফোকাসিং অন হিউম্যান ওয়েলবিং। ক্লিয়ার বাউন্ডারিজ যদি আমরা সেট করি যে কোথায় কোথায় আমরা এআই ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, এবং যদি মানুষের ভালোর দিকেই আমরা শুধু তাকিয়ে এটাকে ব্যবহার করি, উই ক্যান বিল্ড আ ফিউচার ওয়্যার এআই অ্যান্ড সোসাইটি থ্রাইভ টুগেদার। এমন একটা ফিউচার আমরা তৈরি করতে পারি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সমাজ একই সঙ্গে সমৃদ্ধ হবে। থ্রাইভ মানে সমৃদ্ধ হওয়া, ঠিক আছে? তো মনে রাখবে আমাদের যে হেডিং সেটা ছিল এআই এবং সোসাইটি, সুতরাং এআই সোসাইটি দিয়েই আমরা শেষ করব। কনক্লুশন অফ ইন্ট্রোডাকশনে যেন রিফ্লেকশন থাকে আমাদের টাইটেলের, মনে থাকে যেন। ওকে, দ্যাটস দ্য ফার্স্ট কম্পোজিশন টুডে। আমি সাজেশনে সেকেন্ড কম্পোজিশন দিয়েছিলাম ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। Climate change is always an important topic after artificial intelligence. Climate change নিয়ে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে, বিকজ আমাদের যা অবস্থা এখন সারা পৃথিবীতে, ক্লাইমেট চেঞ্জ আমাদের সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। সুতরাং এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি হতে পারে থ্রু ক্লাইমেট চেঞ্জ। একটা টপিক আসতেই পারে, এক্সপেক্ট করতেই পারো। সেই জন্য আমি এটাকে
ইম্পর্টেন্স দিচ্ছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টকে ক্ষতি না করে আমরা করতে পারি। ওকে, সাস্টেন করা যেতে পারে যে ডেভেলপমেন্টটাকে। ওকে, ক্লাইমেট চেঞ্জ ইজ টুডে দ্য বিগেস্ট প্রবলেম ফেসিং হিউম্যান সিভিলাইজেশন। কিছুই বোঝানোর নেই, হিউম্যান সিভিলাইজেশনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ইট থ্রেটেন্স নট জাস্ট এনভায়রনমেন্ট বাট অলসো ইকোনমিক স্টেবিলিটি। এটা কি দিকে আমাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে, শুধুমাত্র এনভায়রনমেন্টকে নয়, আমাদের অর্থনৈতিক যে স্টেবিলিটি, স্থিতাবস্থা, সেটাকেও নষ্ট করে দিচ্ছে। ফুড সিকিউরিটিকে নষ্ট করছে, সোশ্যাল জাস্টিসকে নষ্ট করছে, ঠিক আছে, সামাজিক যে নিরাপত্তা, সুরক্ষা ইত্যাদি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট as defined by the Brundtland Commission means development that meets the needs of the present without harming the ability of future generation to meet their own needs. অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ব্রান্ডল্যান্ড কমিশন যেটা বলছে, তার ডেফিনেশনটা কি? এমন একটা উন্নতি যেটা বর্তমান যে সমস্যা তাকে তো সমাধান করবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের যে এবিলিটি, কাজ করার ক্ষমতা, সেটাকে এবং তাদের যে প্রয়োজনীয়তাকে মিট করবার যে ক্ষমতা, সেটাকে যেন নষ্ট না করে, উইদাউট হার্মিং দ্য এবিলিটি মানে ক্ষমতা অফ দ্য ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস। আজ থেকে 70 বছর পর যারা আর থাকবে পৃথিবীতে, আজ থেকে 100 বছর পর, তাদের যেন কোনো অসুবিধা তৈরি না হয়, তারা যেন তাদের প্রবলেম সলভ করতে গিয়ে দেখে যে আমরা এমন একটা প্রবলেম সলভ করে গেছি, তাদের জন্য তাদের প্রবলেম হচ্ছে। এই ধরনের ডেভেলপমেন্টকে আমরা সাস্টেনেবল বলবো না। ওকে, যে ডেভেলপমেন্ট তাদের পরবর্তী জেনারেশনকেও সুরক্ষিত রাখবে তাকেই বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ উইদাউট harming the future. Okay, it is the only real way through which humanity can balance the need for growth with the need to protect future. এটা একমাত্র সঠিক পদ্ধতি, কারেক্ট পদ্ধতি, যেটার মাধ্যমে হিউম্যানিটি, মানবতা ব্যালেন্স করতে পারে গ্রোথকে, অর্থাৎ ডেভেলপমেন্টকে আমরা ধীরে ধীরে ডেভেলপ করতে পারি, তার সঙ্গে সঙ্গে নেচারকে প্রোটেক্ট করা, অর্থাৎ নেচারকে প্রোটেক্ট করে আমরা একটা ডেভেলপমেন্ট কি করে করতে পারি। অর্থাৎ সমস্ত বন বাদার কেটে, নদী আটকে আমি ডেভেলপ করছি, ভবিষ্যৎ জেনারেশন জল পাচ্ছে না, অক্সিজেন পাবে না, এটা যেন না হয়। দ্যাট ইজ নট সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে। ওকে, নেক্সট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং ক্রাইসিস, অর্থাৎ ক্রাইসিস কাকে বলে, ক্রাইসিস জিনিসটা বুঝবো কি করে, কোনটা ক্রাইসিস। সায়েন্টিস্ট এগ্রি অন দিস ক্লিয়ারলি। সায়েন্টিস্টরা এই ক্রাইসিস কাকে বলে সে মধ্যে একেবারে পরিষ্কার মত দিয়েছেন। রাইজিং লেভেলস অফ গ্রিনহাউস গ্যাসের বেড়ে যাওয়া, মেইনলি কজড বাই দ্য বার্নিং ফসিলের দ্বারা, ফুয়েল ফসিলকে জ্বালানোর ফলে যেটা ঘটছে, কাটিং ডাউন দ্য ফরেস্টকে আমরা কেটে ফেলছি, তার জন্য ঘটছে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটির জন্য গ্রিনহাউস গ্যাস বেড়ে চলেছে। সেটা কি করেছে? হ্যাভ রেইজড, অর্থাৎ দ্য গ্রিনহাউস লেভেলস অফ দ্য রেইজিং লেভেলস অফ দ্য গ্রিনহাউস গ্যাসেস হচ্ছেন সাবজেক্ট, সেটার সাথে ভার্ব আসছে have raised the world's average temperature by more than 1 degree Celsius since pre-industrial times. Pre-industrial টাইমের থেকে, অর্থাৎ শিল্প বিপ্লবের আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার এখন 1 ডিগ্রি বেড়ে গেছে, গ্লোবাল টেম্পারেচার। তো 1 ডিগ্রি মানে মারাত্মক বেড়ে যাওয়া। দ্য এফেক্টস ক্যান বি সিন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর প্রভাব সারা পৃথিবীতে দেখা যাচ্ছে। মেল্টিং গ্লেসিয়ার্স ইন দ্য হিমালয় হিমবাহ গলে যাচ্ছে। রাইজিং সি লেভেলস থ্রেটেনিং দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল বেঙ্গলকে ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা এসেছে, যেহেতু সমুদ্রের লেভেল বেড়ে যাচ্ছে সুন্দরবনে এবং বেঙ্গলের যে কোস্টাল এরিয়া। আনপ্রেডিক্টেবল মনসুন প্যাটার্ন, কখন যে বৃষ্টি আসবে, কখন আসবেন আমরা বুঝতে পারছি না, প্রেডিক্ট করা যাচ্ছে না। ডিস্ট্রিবিউটিং ডিস্টার্বিং ইন্ডিয়ান ফার্মিংকে, অর্থাৎ কৃষিকাজকে ব্যাহত হচ্ছে। কৃষকরা বুঝতে পারছে না কখন বৃষ্টি আসবে, কখন বন্যা হবে। অ্যান্ড মোর ফ্রিকুয়েন্ট সাইক্লোনস লাইক আমফান অ্যান্ড ইয়াশ দ্যাট হ্যাভ রিপিটেডলি স্ট্রাক ওয়েস্ট বেঙ্গলস কোস্ট। এবং আমরা জানি বিভিন্ন ধরনের ঝড়, ইয়াশ, আমফান বারবার আমাদের ধাক্কা মেরেছে এসে ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল এরিয়াকে বিশেষ করে। ওকে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এর নাম ক্রাইসিস। ফর এ স্টেট সো ক্লোজলি কানেক্টেড টু ইটস রিভার্স, এমন একটা রাজ্যের জন্য যেটা নদীর সাথে ভীষণভাবে সংযুক্ত, ডেল্টার সাথে সংযুক্ত, অ্যান্ড ফার্মিং ইকোনমির সাথে সংযুক্ত, ক্লাইমেট চেঞ্জ ইজ নট আ ডিস্টেন্ট গ্লোবাল ইস্যু বাট আ রিয়েল রিপিটেড ক্রাইসিস। ক্লাইমেট চেঞ্জ কিন্তু এরকম নয় যে
ও ওটা আন্টার্কটিকায় হচ্ছে, আমাদের কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি আমাদের ঘরের দুয়ারে চলে এসছে ক্লাইমেট চেঞ্জের প্রভাব, এবং রিপিটেড ক্রাইসিস, এই ক্রাইসিসটা কিন্তু রিপিট হচ্ছে এবং আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস হচ্ছে। দ্য নিড ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, প্রয়োজনটা কেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের? সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্ট্যান্ডস অন থ্রি কানেক্টেড পিলার্স, তিনটে পিলারের ওপর এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট দাঁড়িয়ে আছে। কি কি? ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নতি, সোশ্যাল ইনক্লুশন, সবাইকে ইনক্লুড করা, শুধুমাত্র বড়লোকের জন্য ডেভেলপমেন্ট হবে, গরিবরা পড়ে থাকবে তা নয়, অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এবং যাই ডেভেলপমেন্ট হবে সেটাকে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে আমাদের করতে হবে। সাম আর্গু, কেউ কেউ বিতর্ক করে, যুক্তি দেখায়, দ্যাট ডেভেলপিং কান্ট্রিজ মাস্ট ফার্স্ট ইন্ডাস্ট্রিয়ালাইজ অ্যান্ড রিডিউস পভার্টি বিফোর ওয়ারিং অ্যাবাউট এনভায়রনমেন্ট। মানে কি, কেউ কেউ বলেন বিশেষজ্ঞরা, আরে ডেভেলপিং কান্ট্রিজে মানুষ খেতে পাচ্ছে না, পভার্টি রয়েছে, আগে সেখানে ইন্ডাস্ট্রি হোক, তারপর ভাবা যাবে এনভায়রনমেন্টের কথা, আগে ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাক। দিস আইডিয়া ইজ বোথ সায়েন্টিফিক্যালি রং অ্যান্ড মরালি শর্ট সাইটেড। এই চিন্তাভাবনাটা আগে ইন্ডাস্ট্রি হোক পরে দেখা যাবে এনভায়রনমেন্টের কথা, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে ভুল এবং মরালি অর্থাৎ নৈতিকভাবে অত্যন্ত মায়োপিক ভিশন, অর্থাৎ শুধু সামনেরটুকু দেখা, যে ভিশন দেখে, দূরদর্শিতা যে ভিশনের মধ্যে, যে দৃষ্টিভঙ্গির মধ্যে নেই। এনভায়রনমেন্টাল ড্যামেজ হার্টস দ্য পুয়ার দ্য মোস্ট, এনভায়রনমেন্টাল ড্যামেজ সব থেকে ক্ষতি করে পুয়ারদের, গরিবদের, সিন্স দে ল্যাক দ্য রিসোর্সেস টু ডিল উইথ দ্য ড্রটস, ফ্লাডস অ্যান্ড ক্রপ ফেলিউর্স, কারণ তাদের সেই পরিমাণ রিসোর্স বা টাকা পয়সা থাকে না যে বন্যা, খরা এবং যদি তাদের ফসল না হয় তার সাথে তারা মোকাবিলা করবে। ট্রু ডেভেলপমেন্ট দেয়ারফোর ক্যানট বি মেজার্ড বাই জিডিপি গ্রোথ অ্যালোন, শুধু ডেভেলপমেন্টকে মেজার করব জিডিপি দিয়ে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট দিয়ে, দিস ইজ নট ফেয়ার। ইট মাস্ট অলসো কনসিডার দ্য হেলথ অফ ইকোসিস্টেম, অ্যাক্সেস টু ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার। আমাদের দেখতে হবে যে কটা মানুষ ইকোসিস্টেম, মানে ইকোসিস্টেমের যে আমাদের যে এনভায়রনমেন্টের ইকোসিস্টেম, তার যে তার অবস্থাটা, তার হেলথটা কিরকম সেটা দেখতে হবে, এবং কটা মানুষ জল পাচ্ছে পরিষ্কার সেটা দেখতে হবে, দ্য এবিলিটি অফ কমিউনিটিস টু সার্ভাইভ ক্লাইমেট শকস, এবং এই যে ক্লাইমেট শকগুলো হচ্ছে, ঝড় হচ্ছে, এটা কি তারা সামলাতে পারছে? আরে আমরা যারা পয়সা করি আছে তারা তো পাকা বাড়িতে শুয়ে আছি, যাদের বাড়ি ভেঙে পড়ছে, চালাগুলো ভেঙে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে বাড়িঘর, তারা সেটা কি আটকাতে পারছে? সেই এবিলিটি কি তাদের আছে? সেইটা হচ্ছে আসল ডেভেলপমেন্ট, সেটা যদি থাকে তবে ডেভেলপমেন্ট হচ্ছে, নইলে নয়। ইন্ডিয়াস রেসপন্স অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড, ইন্ডিয়া কিভাবে এটাকে রেসপন্ড করছে এবং সামনের পথটা কিরকম রয়েছে। ইন্ডিয়া হ্যাজ শোন ইটস কমিটমেন্ট থ্রু ইটস ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশনস আন্ডার দ্য প্যারিস এগ্রিমেন্টে আমরা আমাদের কমিটমেন্ট শো করেছি, আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞ আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টে, সেটা আমরা দেখিয়েছি। ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন অর্থাৎ জাতীয়ভাবে তৈরি হয়েছে এমন একটা অবদানের দ্বারা। প্রমিজিং টু রিচ নেট জিরো এমিশন বাই 2070, আমরা জিরো এমিশন হবে এটা আমরা 2070-এ সেটা আমরা বলেছি, এটা আমরা প্রমিস করেছি। অ্যান্ড টু গেট 50% অফ ইটস ইলেকট্রিসিটি ফ্রম নন ফসিল সোর্সেস, এবং আমাদের টোটাল ইন্ডিয়ার যে ইলেকট্রিসিটির রিকোয়ারমেন্ট তার 50% আমরা, অর্ধেকটা আমরা নেব যেখানে ফসিল সোর্স থাকবে না, ঠিক আছে, ফসিল আমরা নষ্ট করব না। স্টেপস লাইক ন্যাশনাল সোলার মিশন, the International Solar Alliance, and the push for electric vehicles show growing seriousness at the institutional level. আমাদের ইনস্টিটিউশনাল লেভেলে আমরা সিরিয়াসনেসটা দেখাচ্ছি কিসের মাধ্যমে? আমরা দেখছি যে আমরা স্টেপ নিচ্ছি যে ন্যাশনাল সোলার মিশন অর্থাৎ সোলার এনার্জি ব্যবহার করবার জন্য সোলার অ্যালায়েন্স করেছি আমরা ইন্টারন্যাশনাল, যাদের যাদের যেখানে যেখানে সোলার বিদ্যুৎ দিয়ে করা সম্ভব তাদের সাথে আমরা একটা চুক্তি করেছি, অ্যালায়েন্স করেছি, গ্রুপ তৈরি করেছি, এবং ইলেকট্রিক ভেহিকেলকে আমরা পুশ করছি যে ইলেকট্রিক ভেহিকেল যাতে মার্কেটে বেশি আসে ব্যাটারি চালিত, মানে পেট্রোল বা ডিজেলের বদলে। অ্যাট দ্য স্টেট লেভেলে আমরা কি করছি? ওয়েস্ট বেঙ্গলস ওয়ার্ক ইন প্ল্যান্টিং ট্রিজ, ওয়েস্ট বেঙ্গল গাছ বৃক্ষরোপণ করছে, রিস্টোরিং ম্যানেজমেন্ট ম্যানগ্রোভস ইন দ্য সুন্দরবনে আমরা ম্যানগ্রোভকে আবার রিস্টোর করছি। অ্যান্ড বিল্ডিং ডিজাস্টার রেজিস্ট্যান্ট ইনফ্রাস্ট্রাকচার, এবং যাতে ভূমিকম্প বা ঝড়ে ইনফ্রাস্ট্রাকচারগুলো এমনভাবে তৈরি করছি
যাতে ঝড় এবং ভূমিকম্প রেজিস্ট্যান্ট হয়, সেগুলো না নষ্ট হয়ে যায়। অ্যালং ইজ কোস্টাল এবং কোস্ট এরিয়া, কোস্ট শোস হাউ সাস্টেনেবল ডেভেলপমেন্ট মাস্ট বি অ্যাডাপ্টেড টু লোকাল নিডস। এটা দেখিয়ে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এফোর্টগুলো, যে ম্যানগ্রোভ লাগানো, ডিজাস্টার রেজিস্ট্যান্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা কোস্টাল এরিয়ায়, দেখিয়ে দিচ্ছে যে কিভাবে লোকাল প্রয়োজন, অর্থাৎ আঞ্চলিক প্রয়োজনগুলোকে মেটানোর জন্য আমরা কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে পারি। বাট গুড পলিসি অ্যালোন ইজ নট এনাফ উইদাউট ডিপার রিফর্ম। অর্থাৎ শুধু পলিসি ফর্ম করব, তৈরি করে যাব, কিন্তু গভীরতর যে রিফর্মগুলো দরকার, পরিবর্তনগুলো দরকার, সেগুলো করব না, সেটা হবে না, সেটা যথেষ্ট নয়। এগ্রিকালচার হুইচ এমপ্লয়েজ মোস্ট অফ দ্য ইন্ডিয়াস ওয়ার্কফোর্স, বেশিরভাগ শ্রমিক যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের কৃষির জায়গা, কৃষিক্ষেত্র, নিডস ক্লাইমেট রেজিস্ট্যান্ট ক্রপ ভ্যারাইটিস, অর্থাৎ ক্লাইমেটকে সহ্য করতে পারে, ক্লাইমেটের যে ভ্যাগারিজ রয়েছে, যখন তখন মনসুন আসছে, বন্যা হচ্ছে, এটাকে রেজিস্ট করতে পারে এমন ক্রপ দরকার। ঠিক আছে, বেটার ওয়াটার ইউজ দরকার, জলের ব্যবহারটা আরো ভালো করা দরকার, অ্যান্ড লেস ডিপেন্ডেন্স অন কেমিক্যাল ইনপুট, এবং কেমিক্যালের ওপর আমাদের আরো কম ডিপেন্ডেন্স হতে হবে। সিটি প্ল্যানিং মাস্ট ইনক্লুড গ্রিন স্পেসেস। যখন আমরা টাউন প্ল্যানিং করব, সেখানে ছোট ছোট গ্রিনারিস রাখবো, ছোট ছোট মাঠ রাখবো, পাবলিক ট্রান্সপোর্ট আমরা স্ট্রং করবো, অ্যান্ড প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট টু রিডিউস এমিশনস ফ্রম দ্য ফাস্ট গ্রোয়িং সিটিজ। ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে নোংরা আবর্জনাকে কি করে আমরা ম্যানেজ করব, যাতে টু রিডিউস এমিশন ফ্রম ফাস্ট গ্রোয়িং সিটিজ, যাতে এমিশন অর্থাৎ যেগুলো গাড়ি থেকে নোংরা বেরোয়, নোংরা আবর্জনা থেকে যেগুলো আসে, সেগুলো যাতে আমাদের দ্রুত ক্রমবর্ধমান যে আমাদের টাউন, সেখানে এগুলো কমে আসে। ইন্ডাস্ট্রিজ মাস্ট বি এনকারেজড। হ্যাঁ, ইন্ডাস্ট্রি তো তৈরি করতেই হবে। থ্রু কার্বন প্রাইসিং অ্যান্ড গ্রিন finance to use cleaner technologies instead of treating environmental um, rules as a burden. এনভায়রনমেন্টাল যে রুলগুলো আছে সেগুলোকে আমরা বার্ডেন হিসাবে না দেখে আমাদের যে রুলগুলো মেনে চলতে হবে সেগুলো হচ্ছে কার্বন প্রাইসিং করতে হবে এবং গ্রিন ফাইন্যান্স করতে হবে। কার্বন প্রাইসিং, গ্রিন ফাইন্যান্স, এই টার্মগুলো তোমরা যদি চাও গুগলে সার্চ করতে পারো। এগুলো যদি আমি এখন এক্সপ্লেন করতে যাই সময় লেগে যাবে অনেক, সুতরাং এগুলো মাথায় রাখো যে কার্বন প্রাইসিং, গ্রিন ফাইন্যান্স, দিস আর অল রিলেটেড টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন রিলেশন টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটা মাথায় রাখো শুধু, ব্যাস। ঠিক আছে, ওকে। নেক্সট পয়েন্ট যেটা আসবো, তারা রোল অফ গভর্নেন্স অ্যান্ড সিটিজেন্স। গভর্নেন্স অর্থাৎ সরকার এবং মানুষ একসাথে কি রোল প্লে করবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। Sustainable development finally requires a new relationship between the government, the market and the citizen. সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য একটা নতুন সম্পর্ক দরকার মার্কেটের সাথে, সরকারের সাথে এবং মানুষের সাথে। গভর্নমেন্ট অফিসেস স্পেশালি অ্যাট দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড পঞ্চায়েত লেভেল, পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্ট লেভেলের সরকারি অফিস কি করতে হবে, প্লে এ কি রোল, তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ইন টার্নিং ন্যাশনাল ক্লাইমেট প্রমিসেস ইন্টু রিয়েল অ্যাকশনস অন দ্য গ্রাউন্ড। তারা যে প্রমিসগুলো করা হয় ন্যাশনালি, যে রুলসগুলো করা হয়, সেগুলোকে তারা বাস্তবায়িত করে একদম জমিতে। ফ্রম গ্র্যান্টিং এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স টু রানিং ওয়াটারশেড ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রি প্ল্যান্টিং স্কিমস। যেমন ধরো এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দেয়, টু 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 রানিং ওয়াটারশেড ম্যানেজমেন্ট, কী করে জল ম্যানেজ করবো তার সার্টিফিকেট দেবে, ট্রি প্ল্যান্টেশন স্কিম নেবে, ইত্যাদি ইত্যাদি। ফিউচার সিভিল সার্ভেন্টস মাস্ট দেয়ারফোর have not just administrative skills but also a good understanding of environmental issues. যারা ফিউচার সিভিল সার্ভেন্ট হবে, তোমাদের মতো যারা ফিউচার সরকারি চাকরি করবে, তোমাদের শুধুমাত্র নিয়ম বা অ্যাডমিনিস্ট্রেটর হলেই হবে না, খুব ভালো সরকারি নিয়ম নীতি মেনে কাজ করতে পারো এমন মানুষ হলেই হবে না, তোমাকে এনভায়রনমেন্টটা সম্বন্ধে বুঝতে হবে কি কি এনভায়রনমেন্টাল ইস্যু হচ্ছে, যার জন্য এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। সো দে ক্যান ব্যালেন্স, সো দ্যাট দে ক্যান ব্যালেন্স development goals with the limits of nature. অর্থাৎ নেচারকে লিমিট করে, নেচারকে বজায় রেখে, ঠিক আছে, তোমরা যাতে ব্যালেন্স ডেভেলপমেন্ট করতে পারো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে ব্যালেন্স ডেভেলপমেন্ট, এটা মাথায় রাখবে। ফিউচার সিভিল সার্ভেন্টের এই নলেজটা থাকা দরকার, যার জন্য এই ধরনের এসেগুলো অনেক সময় আসে পরীক্ষায়, খুব চান্স থাকে আসার। আমরা কম্পোজিশনের শেষের দিকে চলে এসেছি। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর টু সাইডস অফ দ্য সেম কয়েন, একই কয়েনের দুটো দিক। ওয়ান শোজ, অর্থাৎ একটা ক্লাইমেট চেঞ্জ দেখাচ্ছে ডেঞ্জার অফ গ্রোথের যে ডেঞ্জার, আমরা যে ডেভেলপমেন্ট করছি তার ডেঞ্জার, দ্যাট টেক্স ফ্রম নেচার উইদাউট লিমিট, যেটা নেচার থেকে আমরা অফুরান নিয়ে চলেছি, জল নিচ্ছি, কাঠ নিচ্ছি,
ধ্বংস করছি মাটি ইত্যাদি ইত্যাদি। দ্য আদার অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি দেখাচ্ছে? দ্য অফার্স দ্য হোপ ফর এ ফেয়ারার অ্যান্ড স্ট্রঙ্গার ফিউচার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেখাচ্ছে যে একটা আশা রয়েছে, যদি আমরা ব্যালেন্স ডেভেলপমেন্ট করি তাহলে একটা সুন্দর এবং শক্তিশালী ভবিষ্যতের জন্য আমরা তৈরি করতে পারি ভবিষ্যৎকে। ফর এ কান্ট্রি লাইক ইন্ডিয়া, ইন্ডিয়ার মতো একটা দেশে, অ্যান্ড এ স্টেট লাইক ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে, ওয়ার মিলিয়ন্স রিমেন্স এক্সপোজ টু ক্লাইমেট রিস্ক, যেখানে লক্ষ লক্ষ মানুষ ক্লাইমেটের অর্থাৎ নেচারের রিস্কে রয়েছে, মানে বন্যায় ভেসে যাচ্ছে দেখতেই পাচ্ছি আমরা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ নট অপশনাল, এটা কোনো আমাদের অপশনাল ব্যাপার নয় যে করলেও করতে পারি। ইট ইজ নেসেসারি ফর সার্ভাইভাল, ইট ইজ আ মাস্ট ফর আমাদের অস্তিত্বের জন্য। এটা খুব জরুরি এবং মাস্ট, মানে নেসেসারি মানে হচ্ছে এটা করতেই হবে। ইটস এ মাস্ট ফর সার্ভাইভাল। দ্য ওয়ে ফরওয়ার্ড ইজ টু প্লেস এনভায়রনমেন্টাল কেয়ার এট দ্য হার্ট অফ এভরি এরিয়া অফ গভর্নেন্স। সুতরাং সামনের আমরা গভর্নমেন্টসের যতগুলো জায়গা আছে, যতগুলো দিক আছে, একটা পার্ক বানাবো, একটা রাস্তা তৈরি করবো, একটা বিল্ডিং এর পারমিশন দেবো, সবসময় আমাদের এনভায়রনমেন্টাল কেয়ারটাকে নিতে হবে। অর্থাৎ এনভায়রনমেন্ট যাতে ক্ষতি না হয় সেটা আমাদের দেখে তবে পারমিশন দিতে হবে, সো দ্যাট টুডেস প্রোগ্রেস ডাজ নট বিকাম টুমরোস পভার্টি, যাতে আজকের প্রোগ্রেস ভবিষ্যতের দারিদ্র্যের কারণ না হয়। যারা শেষ পর্যন্ত দেখলে তারা জানতে পারলে যে কিভাবে আমাদের এই দুটো কম্পোজিশন লিখতে হবে। আগামী দিনে আসবে আবার কম্পোজিশন নিয়ে। আগে কম্পোজিশন আমি শেষ করে দেবো, কারণ ওটাই সব থেকে বড়। 600 ওয়ার্ড থেকে 700 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, তো আমার সমস্ত কম্পোজিশন 600 ওয়ার্ডের মধ্যে থাকবে। ওকে, যারা যারা আজকে প্রথম জয়েন করলে আবার বলছি, সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে এবং শিখতে থাকো, লড়াই করতে থাকো। যতটা সম্ভব সময় হয় পড়াশোনার মধ্যে দাও, বিফোর ইউ গেট ইউর জব, ডিজায়ার্ড জব। বাই বাই।